1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের সঙ্গে আমি কথাকলি শর্মিষ্ঠা। আজকের আড্ডা শুরু করব। আর কবিতাময় আড্ডা দিতে যখন শুরু করি তখন তো সবার আগে আপনাদেরকে মনে করি। আর আপনাদের সঙ্গে নিয়ে আজকে কথা ও কবিতায় আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে আমাদের দীর্ঘদিনের বন্ধু। এর আগেও আমরা তাকে পেয়েছি, আবার আজকে নতুনভাবে তার উপস্থাপনা, তার কবিতা, তার ভালো লাগা সবটা নিয়ে হাজির আমরা। সঙ্গে রয়েছেন মৌমিতা ঘোষ। নমস্কার মৌমিতা। নমস্কার। ঝলমলে আড্ডা, ঝলমলে দেখাচ্ছে একদম। আর তোমার তো ওয়ানের সঙ্গে বেশ অনেক দিন হয়ে গেল, সদস্য হয়ে গেছো, আমাদের একেবারে বন্ধু হয়ে গেছো। তোমাকেও ভীষণ সুন্দর লাগছে। তো এই বন্ধুত্বের অধিকার বলতে পারো, সেই অধিকার থেকে শুরুতে আমরা অনেক সময় কবিতা দিয়ে শুরু করি, তো আজকে ভাবছি তোমাকে পেয়েছি যখন একটু অন্যভাবে শুরু করি। আগে বলো দেখি যে তোমার তো লেখালেখিটা বেশ জোর কদমে চলছে, তো লেখালেখি নিয়ে কিরকম কাটছে বলো, কিভাবে কাটাচ্ছো? লেখালেখিটা একটা সময় খুব শখেই শুরু হয়েছিল, তারপর দেখলাম ফেসবুকে পোস্ট করতে করতে মানুষজন ভালোবাসছে। আমি একটু ভাবলাম, চিন্তা করলাম যে একটা যদি বই প্রকাশ করা যায়, উৎসাহ বাড়লো। একদম একদম। তো সকলের উৎসাহে উৎসাহিত হয়ে একটা খুব রিসেন্টলি একটা বই প্রকাশ করেছি, শিউলি, আমার প্রথম কাব্যগ্রন্থ, মুদ্রিত কাব্যগ্রন্থ আর কি। তো এটা আমার একটা অ্যাচিভমেন্ট, এটাতে আমি খুবই খুশি, আমার প্রথম কাব্য সন্তান। তো এই কথা শুনে মানে এই আনন্দিত, আমরা আনন্দিত অবশ্যই। সেই সঙ্গে দেখো আবার সেই কোথাও গিয়ে রবি ঠাকুরের আশ্রয় নিতে হয়, একদম, যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। ঠিক ঠিক। এই লাইনটা ওকে দিচ্ছিল বারে বারে যে কতক্ষণে বলবো, যে তোমার এই যে আগে যেহেতু তোমাকে পেয়েছি এতটা সময় তোমার পথ চলা, তার মধ্যে আবৃত্তি তো তোমার একটা ভীষণ প্রিয় একজন প্রেমিক, তাকে সঙ্গে নিয়ে তোমার লেখালেখি। তো আজকে শুরুতে কি রবি ঠাকুর? হ্যাঁ, শুরুটা তো রবি ঠাকুরকে দিয়ে করতেই হবে, মানে তিনি আমাদের মননে, যাপনে, জীবনে সবসময় মনে হলো তুমি এমনি সাধারণত মানে তোমার প্রেজেন্টেশন এরকমই পাই। একদম। তো শুরুটা আমি রবীন্দ্রনাথকে দিয়েই করব। আর আজ এখন তো একটু বর্ষাকাল, তো সেই বর্ষার প্রকৃতিকেও কবি ধরেছে। এখন আর বর্ষাকাল বলে কিছু নেই, এখন গ্রীষ্ম বর্ষা সব একসঙ্গে, সবই সমান। তবুও নেই বলেই আমরা কবিতায়, গানে একটু ছুঁতে চাইছি, একটু বর্ষাকে ধরতে চাইছি, একটু জলে ঝাঁপাতে চাইছি, মন থেকে চাইছি। তো গানে কবিতায় একটু ছুঁয়ে দেখি অন্তত। শোনা। জন্মান্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আঁধার হলো কালিন্দির কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে।
যবে দোলার ফুল রাশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। ভারী সুন্দর। আমি না তোমার এক্সপ্রেশনটা ফলো করছিলাম। আসলে দেখো, অতিরিক্তও ভালো নয়, আবার এই যে এক্সপ্রেশন, এটা কিন্তু মডুলেশনের সঙ্গে যেন মানে ওতপ্রোতভাবে জড়িয়ে, একদমই তাই। মানে এমনি তুমি চাইছো না কিন্তু হয়ে যাচ্ছে। কিছু যারা বর্ধিষ্ণু আবৃত্তিকার, বর্তমানে তাদের এটা নিয়ে একটুখানি সমস্যা যে কেন বডি ল্যাঙ্গুয়েজ আবৃত্তিতে add ওই হবে। জন্যই আমি একটু নাড়া দিলাম আর কি। কিন্তু আমার বিষয়টা। মনে হয় এটা খুব সাবলীল। একেবারে আমরাও ছোটবেলায় করেছি, একেবারে হাতটা পিছনে বেঁধে বা হাতটা বুকের কাছে সেই সময়টা বেঁধে। চলে গেছে। সেই সময়টা চলে গেছে। আর আমার না মনে হয় সমস্ত শিল্পী যখন স্বাধীনতা রয়েছে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করার, গানেও যখন একটা গায়ক গান তো গাইছে হাত অনেক পর্যন্ত উঠে যায়। সমস্ত এইভাবে এইটা তো করে অন্তত গুনগুন করার একদম সময়। একদম তো সেখানে কেন আবৃত্তি শিল্পীদের সেই স্বাধীনতাটা খর্ব করা হবে? একদম, আমি পুরো একমত। আপনারাও জানাবেন। মানে কণ্ঠ দিয়ে ছবি আঁকতে আঁকতে অনুভূতি তো আমার বহিঃপ্রকাশ হবেই একদমই আপনা তাই। আপনি। আচ্ছা, এবারে একটু নিজের লেখা শোনাও। তো এটা আমার প্রথম বই, বাহ। শিউলি। প্রকাশ পেয়েছে গত বছর। তো তবুও আমি এটা নিয়ে খুবই, এখনো আমার দ্বিতীয় কোনো কাব্যগ্রন্থ বেরোয়নি, তাই প্রথমটা নিয়ে খুব উত্তেজিত আর কি। তো এটা থেকেই একটা লেখা একটু শোনাই। আমার স্বরচিত কবিতা পথের আদর। ও ছেলে, তুই ছুটে এসে জড়িয়ে দুটো পা আদর করে বললি হেসে, নাও না গোলাপটা। কে ছেলে তুই? চিনিনি তো, দেখিনি কখনো, তবুও তোর মুখটা ভীষণ চেনাই যে লাগলো। হালকা হেসে বলি আমি, আচ্ছা একটা দে। হাসি মুখে বাড়িয়ে গোলাপ বললি, এই নে 20 টাকা ফুলের দাম, দিদি এবার দে। বললাম, বেশ, দাঁড়া তবে দেখি খুঁজে পেতে। টাকা পেয়েই খুশির লাভ, উধাও হলি তুই। আমি তখন আদর করে গোলাপখানা ছুঁই। 1 টাকাও কম দিইনি, 1 টাকাও বেশি। বেশি দিলে অনুগ্রহ, কমলে উধাও হাসি। সবাই হয়তো বলবে শুনে, এসব ওদের চাল, ভালোই জানে কেমন করে কামাতে হয় মাল। আমি শুধুই আদর দেখি ও ছেলে তোর চোখে। কত কিছুই পাসনি, তবু এতেই আছিস সুখে। দেয় না তো কেউ টফি কিনে কিংবা চকলেট, তার জন্য নেই তো তোর একটু আক্ষেপ। আদর বেচে কেমন করে এমন সুখে থাকিস, এ দায় হয়তো আমারও বা, তবুও ভালো থাকিস। কি অসাধারণ লেখা মৌমিতার, এবং ভীষণ ভালো একটা সন্ধে আমরা কাটাবো আজকে, এটুকু বুঝতে পারছি। সময় হয়েছে নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। যাবেন না কিন্তু, সাথে থাকুন।